রাতে মঙ্গলবার লন্ডন যাচ্ছেন বেগম জিয়া। গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। বাতিলে থাকছে তারেক রহমানের 4 মামলা। সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে সরকার। আবু সাইদ হত্যায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থীর শাস্তি। শেখ হাসিনাকে ফিরিয়ে বিচার নিশ্চিতের দাবি আন্দোলনে আহতদের। এবং আওয়ামী লীগের ভুল নীতির কারণে দেশে বিনিয়োগ করতে পারেনি আরামকো ও স্যামসাং। উপযুক্ত পরিবেশ নিশ্চিতের আশ্বাস অন্তর্বর্তী সরকারের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার রাতে গুলশানের বাসায় বেগম জিয়ার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ পরবর্তী ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী 7 জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া। আগামী 7 তারিখে তিনি সম্ভবত রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। তার সঙ্গে আলাপ করেছি এবং কথা বলেছি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চেয়েছি আমরা, যে আল্লাহ তাআলা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরে নিয়ে আসেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4টি মামলা বাতিলই থাকছে। রবিবার হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। চাঁদাবাজির মামলার সঙ্গে তারেক রহমানের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছেন তার আইনজীবী। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্টে। 111 পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হয়ে নির্মম নির্যাতনের শিকার হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডনে যান তিনি। তত্ত্বাবধায়ক সহ আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে 82টি মামলা হয়। অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে দণ্ডিত হন তিনি। গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে যায় দেশের রাজনীতির প্রেক্ষাপট। বিএনপির আইনজীবীরা তারেক রহমানের মামলা নিষ্পত্তির উদ্যোগ নেন। তারই প্রেক্ষিতে গত 23 অক্টোবর উচ্চ আদালত চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ মামলা বাতিলের রায় বহাল রেখে আদেশ দেন। তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট কিছু মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তীতে সেই মামলাগুলো মহামান্য হাইকোর্ট ডিভিশন স্টে করার পরে এবং রুল ইস্যু করেন। সেই রুলের শুনানি করি এবং মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন মামলাগুলা বাতিল করে দেন। রাষ্ট্রপক্ষ মাননীয় মহামান্য অ্যাপিলেট ডিভিশনে আজকে গিয়েছিলেন। 2 পক্ষের পূর্ণাঙ্গ শুনানি হয়েছে এবং রাষ্ট্রপক্ষের যে আপিল, সেই আপিলটা ডিসমিস করা হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে এখনো 18টি মামলা বিচারাধীন। তার দেশে ফেরার প্রশ্নে আইনজীবী বলেন, সময় ও সুযোগ বুঝে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মামলা তারেক রহমান সাহেবের দেশে আসা না আসার সাথে সম্পৃক্ত না। সিনিয়র অ্যাডভোকেট সহ আমাদেরকে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন, ওনার প্রত্যেকটা মামলায় যেন আইনগত প্রক্রিয়ায় মোকাবেলা করা হয়। অর্থাৎ কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা, এমন মন্তব্য করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই বাহিনীকে সবসময় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় একটি পদাতিক ব্রিগেড গ্রুপের অনুশীলনে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুশীলনে অংশগ্রহণকারী সেনা সদস্যদের দক্ষতার প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, সেনাবাহিনীকে বাস্তবসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণ নিতে হবে। সেনাবাহিনীর মূল লক্ষ্যই হল বিজয়ী হওয়া, দেশকে রক্ষা করা সকল পরিস্থিতিতে। বলা যাবে না এটা এখন বর্ষার দিন, এখন আর পারবো না,
এখন বেশি গরম, এটা পারা যাবে না, বলার উপায় নেই। যে কোনো মুহূর্তে যে যে অবস্থায় আছে না কেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং প্রস্তুতি নিয়ে। সেটারই একটা মহড়া হলো। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে সরকার, তবে দিনক্ষণ এখনও ঠিক হয়নি। রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা সরকারের টপ প্রায়োরিটি। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ড তদন্তে পিবিআই দ্রুত কাজ করছে বলেও জানান প্রেস সচিব। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। বলার মতো একটা বিষয় সেটা হচ্ছে যে সমসাময়িক নানা বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টা প্রেস উইং প্রেস সচিব শফিকুল আলম বলেন, শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ, যদিও ফেরত দেওয়ার বিষয়ে ভারতের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। হাসিনাকে আমরা জাস্টিসের আওতায় আনবো, এটা আমাদের টপ প্রায়োরিটি। তাকে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করা, বিচারের সম্মুখীন করা। ব্রিফিং এ উঠে আসে সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রসঙ্গ। শফিকুল আলম বলেন, পিবিআই ভালোভাবে কাজ করছে, একটি টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে। নভেম্বর মাসে একটা টাস্ক ফোর্স করে দেওয়া হয়েছিল এই সাগর রুনি হত্যাকাণ্ডের আবার নতুন করে ইনভেস্টিগেট করার জন্য। কথাবার্তা বলছি, সবগুলো এভিডেন্সগুলো আবার দেখা হচ্ছে। এটা নিয়ে খুব অনেক বেশি কাজ হচ্ছে। আমি বলবো যে খুব দ্রুত গতিতে আছে। যেই টাইমটা আমরা লস করেছি সেটাকে কিভাবে মেকআপ করে এটার একটা এটা খুবই একটা টাফ একটা টাস্ক হবে। জানেন ঘটনাটা কত 12-13 বছর আগে ঘটেছে, সেটাকে আবার নতুন করে ইনভেস্টিগেট করা। প্রেস সচিব জানান, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে সরকার, তবে বৈঠক কিংবা ঘোষণাপত্র প্রকাশের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা বেশ কিছু ফোন কল পেয়েছি যে এটা কদ্দূর, এটা ডেভেলপমেন্ট কি। আমরা শুধুমাত্র এটা বলতে পারি এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে। ছাত্র আন্দোলন চলাকালে সাংবাদিক নিহতের ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার কথাও বলেন শফিকুল আলম। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। জাতিকে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন। ভোটারদের ভোট দানে দীর্ঘদিনের বঞ্চনার কষ্টগুলো ঘোচাতে চায় বর্তমান ইসি। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে রবিবার এক অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি নাসির উদ্দিন। এ সময় নির্বাচন কর্মকর্তাদের স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান 4 কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন এমআর আসাদ। সামনে রয়েছে খসড়া ভোটার তালিকা প্রকাশের এক সপ্তাহের মধ্যেই সংশ্লিষ্টদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। চলতি মাসের 20 তারিখ থেকে শুরু হওয়া ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে প্রকৃত ভোটারদের স্বচ্ছ তালিকা দেখতে চায় ইসি। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কর্মকর্তাদের স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান 4 কমিশনার। দায়িত্বে গাফলতির প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তারা। যদি কারোর কোনো অসৎ উদ্দেশ্য থেকে থাকে, দয়া করে আল্লাহর ওয়াস্তে এ কাজে সম্পৃক্ত হবেন না। সবচেয়ে বড় আলোচিত বিষয় ছিল তরুণ ভোটারদের ভোট দেওয়ার অভিজ্ঞতায় না হওয়া। যারা গত দীর্ঘদিন ধরে 1-1.5 যুগ ধরে ভোটার হয়েছেন, তারা হয়তো একবারও ভোট দিতে পারেন নাই। আমাদের মধ্যে যদি কারো ওইরকম দূরভিসন্ধিমূলক কোনো একটা কিছু করার থাকে, বিশেষ করে আমি আমার প্রতিষ্ঠানের কথা বলছি, তো আমরা 4 জন কমিশনার আছি। 4 জন কমিশনারকে আমি মনে করি 4টা ছাঁকনি। এখানে কোনো না কোনো ছাঁকনিতে সেটা আটকা পড়বে। সংস্কার বিষয়ে শুধু সুপারিশ নয়, তা বাস্তবায়নেও সরকারের সঙ্গে কমিশন কাজ করবে বলে জানান সিইসি নাসির উদ্দিন। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলেও প্রত্যয় জানান তিনি। এই রিফর্মস কমিশন যখন তাদের রিপোর্টগুলো দেবে এবং রিফর্মস যে প্রপোজালগুলো যেগুলো গৃহীত হবে সেগুলো অ্যাকোমোডেট করার জন্য বিভিন্ন জায়গায় হাত দিতে হবে, আইন কানুনে হাত দিতে হবে, কনস্টিটিউশনে হাত দিতে হবে। সেই লক্ষ্যে কিন্তু আমরা জাতি হিসাবে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, সেই লক্ষ্যে কাজ করছি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘোচাতে চাই। তাদের এই বঞ্চনার যে কষ্ট, সেটা আমরা দূর করতে চাই এবং আমরা আমাদের কমিটমেন্টে
অটল আছি। জনগণ বছরের পর বছর ভোটাধিকার বঞ্চনার শিকার হয়েছে উল্লেখ করে কমিশনের ভুল ত্রুটি সংশোধনে সবার পরামর্শ ও সহযোগিতাও কামনা করেন নাসিরউদ্দিন। টেলিভিশনে না বলে, পত্রিকায় না লেখালেখি না করে একটু আসিয়া বলে গেলে তো হয় যে স্যার একে ভুল হয়েছে, আমরা ঠিক করে নিব। এটা সারা জাতিকে 18 কোটি লোককে জানানোর দরকারটা কি? কারণ আমরা তো কারেক্ট করতে রাজি, উই আর এগ্রিয়েবল টু কারেক্ট আওয়ার মিস্টেকস। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ছাত্র আন্দোলন চলাকালে আবু সাইদ হত্যায় জড়িত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 71 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তির সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার 109তম সিন্ডিকেটের সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ শওকাত আলী জানান, 23 শিক্ষার্থীকে 1 সেমিস্টার এবং 33 শিক্ষার্থীকে 2 সেমিস্টারের জন্য বহিষ্কার করা হবে। এছাড়া 15 জনের শিক্ষাজীবন শেষ হওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আবু সাইদ হত্যাকাণ্ডের পর জরুরি সিন্ডিকেটের পর আমরা একটা কমিটি গঠন করেছিলাম। সেই কমিটির তত্ত্ব অনুসন্ধান কমিটির রিপোর্টের আলোকে এই 72 জন শিক্ষার্থীদের মধ্যে যে সকল শিক্ষার্থী এক্সিস্টিং ছিলেন তাদের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত, তাদেরকে 1 সেমিস্টার বা 2 সেমিস্টার বহিষ্কার করা অলরেডি হয়েছে। আজকে সেটা কনফার্মেশন হলো। শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, এমন দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের 5 মাস পূর্তিতে মোহনা টেলিভিশনকে তারা কথা বলেন। আর রাজনৈতিক নেতাদের মতে শেখ হাসিনাকে ফেরত আনতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখা উচিত। অবশ্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ মনে করেন, ভারত সরকার হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না। ওবায়দুল হক মারুফের বিশেষ প্রতিবেদন। গত বছর আগস্টের এই দিনে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন স্বৈরাচারী শেখ হাসিনা। এরপরই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। গণহত্যা মামলায় আসামি হবার পর শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে কূটনৈতিক বার্তা পাঠায় ঢাকা, কিন্তু ভারতের পক্ষ থেকে তাতে খুব একটা সাড়া মেলেনি। I had confirmed that we had received a communication from the Bangladesh authorities in respect of former PM Sheikh Hasina. Further than that, I have nothing to add at this point in time. সরকারি হিসেবে জুলাই আগস্ট আন্দোলনে পুলিশ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বর্বরতায় শহীদ হয়েছেন প্রায় 900 ছাত্র জনতা। আহত হয়েছে 19,000-এরও বেশি। আহতদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন এবং 5.5 শতাধিক মানুষ দৃষ্টি হারিয়েছেন, যাদের অনেকেই কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। গণহত্যাকারীদের কেমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমাদের সাথে যা হয়েছে সেটা তো আর ফেরত আসবে না, কিন্তু পরবর্তীতে হচ্ছে এরকম নৃশংস হত্যাকাণ্ড যাতে না হয়। মোহনা টেলিভিশনের সঙ্গে আলাপে এমনই কয়েকজন আহত দাবি জানান, যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা হোক। বুকের ক্লেভিকলের নিচ দিয়ে বুলেট ঢুকে বুকের মাঝখান দিয়ে বের হয়ে গেছে। সরকার যেন তার যথেষ্ট যে কূটনৈতিক যে পাওয়ার ওটা খাটিয়ে যে কোনো মূল্যেই হোক শেখ হাসিনাকে যেন দেশে ফিরিয়ে এনে বিচারের ব্যবস্থা করে। ভালো একটা প্রতিবেশী দেশ হিসেবে আচরণ করতে চায়, তাহলে তাদের উচিত অতি দ্রুত এই খুনি হাসিনাকে, এই গণহত্যাকারীকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে দেওয়া। ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেয়, তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহায়তা নেওয়া যেতে পারে বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আন্তর্জাতিক আদালত হেগে বা বাইরে অন্য কোনো জায়গায় যদি থাকে, সেখানে মামলা হলো, তারা কল করলো যে আমরা আসামিকে চাই। ভারত যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায়, তাহলে তারা বাংলাদেশের সাথে একটা নেগোসিয়েশন করবে। কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখে যথাযথ আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগ প্রধানকে ফিরিয়ে আনার পক্ষে মত দিয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। অন্যায় করেছে, তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, মামলা হয়েছে, তাকে আনার ব্যাপারে আন্তর্জাতিক নিয়ম নীতির মাধ্যমে আনার ব্যবস্থা করার প্রচেষ্টা চলছে, সেভাবেই হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, ভারত হচ্ছে শেখ হাসিনার নিরাপদ আশ্রয়স্থল। 75-এ একবার আশ্রয় নিলেন, তারপর যখন জিয়া রহমান মারা গেছেন তখনও উনি বর্ডার ক্রস করে চলে গিয়েছিলেন। ভারতের অভিজ্ঞতা আছে এই ব্যাপারে, শেখ হাসিনার এমন অভিজ্ঞতা। ভারতে দালাই লামা বহু বছর ধরেই তো আছেন, রীতিমতো আশ্রমও করেন, উনি ওখানে রাজনীতিও করেন, রাজনীতি কথাবার্তাও বলেন। তার সাথে কি চীনের সম্পর্ক খারাপ হয়েছে? রাজনৈতিক দলের সাথে সম্পর্ক করেছিল, সেটাই অ্যাটলিস্ট ভারতের, তারা হয়তো বলবে যে না আমরা করিনি, কিন্তু
বড় আকারেই পারসেপশনটা হলো যে আওয়ামী লীগের সাথে সম্পর্ক করেছে। শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ফেরত না দিলেও বাংলাদেশের সঙ্গে ভারত সরকার সম্পর্ক স্বাভাবিক রাখতে পারে বলে মনে করেন ডক্টর ইমতিয়াজ। যেই স্টেটমেন্ট তারা দিয়েছেন সেখানে বলছেন যে পিপল সেন্ট্রিক সম্পর্ক করতে চান। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। বিগত সরকারের ভুল নীতির কারণে বাংলাদেশে বিনিয়োগ করতে পারেনি আরামকো ও স্যামসাং, জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। আর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, বিনিয়োগকারীদের জন্য ব্যবসা সহজ করার ব্যবস্থা নিচ্ছে অন্তর্বর্তী সরকার। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ সৌদি আরব অর্থনৈতিক এঙ্গেজমেন্ট শীর্ষক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ জানান, সৌদি কোম্পানি আরামকো বাংলাদেশে এলেও তাদের স্বাগত জানানো হয়নি। একই ঘটনা স্যামসাং এর ক্ষেত্রেও ঘটেছে। স্বাগত না জানানোর কারণে তারা ভিয়েতনাম চলে যায়। Wrong policies taken over the past. I'm not blaming only the other corruption, other thing. The wrong policies, and that's what we are now paying for that. The government, we have taken some reforms which we think will deliver. সৌদি রাষ্ট্রদূত ইউসেফ ইসা আল দুহাইলান বলেন, বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানি আরামকো 2016 থেকে 2018 সাল পর্যন্ত উচ্চ পর্যায়ে প্রতিনিধি দল নিয়ে 3 বার বাংলাদেশে আসে, কিন্তু তাদেরকে কেউ অভ্যর্থনা জানায়নি। তবে এখন অতীত ভুলে বঙ্গোপসাগরে একটি শোধনাগার স্থাপন করতে চায় আরামকো। Aramco, as my brother said, came between 2016 and 2019 3 times to Bangladesh with high-profile delegations, but nobody received them. But we will not talk about the past. We will talk about the future. If we are talking about Aramco, which is the biggest oil company in the world, inshallah they are willing to come to Bangladesh to build a refinery here in Bangladesh. If we are talking about the Bay of Bengal. অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বর্তমান সরকার বিনিয়োগকারীদের জন্য ব্যবসা সহজ করার ব্যবস্থা নিচ্ছে। এখন যদি সৌদি বিনিয়োগকারীরা আসেন তবে ভালো একটি পরিবেশ দেখতে পাবেন। Although we have been claiming for a long time that we have the most investor friendly atmosphere, but then in practical ground that has not been the truth all the time. তৌহিদ হোসেন এও বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়তা বা অনুদান বড় বিষয় নয়, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যবসা। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। চলে গেলেন নন্দিত অভিনেতা প্রবীণ মিত্র। রোববার রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফুসফুস সহ নানা জটিলতায় ভুগছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বর্ষিয়ান এই অভিনেতা। প্রবীণ মিত্রের ছেলে মিথুন মিত্র জানান, গেল 22 ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বায়ু দূষণে অতীতে সব রেকর্ড ভাঙল তিলোত্তমা ঢাকা। দূষণের তালিকায় রবিবারও বিশ্বের প্রথম অবস্থানে বাংলাদেশের রাজধানী। IQER-এর সূচকে এদিন ঢাকার বায়ুমান ছিল 493, মাত্রায় 64 গুণ বেশি এবং দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত। দূষণ কমাতে বিজ্ঞানসম্মত দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা। রিপোর্ট করছেন ওশা ফেরদৌস। রাজধানীর বিরুলিয়া ব্রিজের পাশে ঠায় দাঁড়িয়ে আছে ধূলি দূষণে বিপর্যস্ত বটগাছ। অনেক আগে হারিয়েছে রূপ যৌবন, এর একটি পাতাও আর সবুজ নেই। দূষণ কেড়ে নিয়েছে জীবন জীবিকা। এমন চিত্র রাজধানী জুড়ে সব গাছপালার। গত ডিসেম্বরে একদিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। দূষণ সংক্রান্ত বিষয় নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ক্যাপসের এক জরিপে দেখা গেছে, ডিসেম্বর মাসে যত বায়ু দূষণ ছিল তা গত 9 বছরের সর্বোচ্চ। অনেক সমস্যা, মানে শ্বাসকষ্ট হয়, মানে গাড়ি তোলায় যায়, ময়লা হয়ে যায়, এরকম অবস্থা। ধুলাবালু নাকে মুখে যায়, সর্দি কাশ এগুলি তো হয়। 24 ঘন্টা দেখবেন জায়গাতে ধুলা পরিমাণ যায়, এত পরিমাণ যা বলা যায় না। একটা বাইক রাখলে একদম অন্ধকার হয়ে যায়। ধুলোবালির অনেক খারাপ অবস্থা, মানে মাস্ক ছাড়া চলা যায় না। ধুলাবালি প্রচুর পরিমাণে, আর কষ্ট হয়, যেমন ঠান্ডা লাগে, কাশ আসে, এরকম আর কি। বিশ্বের 125টি নগরীর মধ্যে বায়ু দূষণে রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে শীর্ষে উঠে আসে ঢাকা। এমন অবস্থানে প্রায় থাকে, কিন্তু ব্যতিক্রম হলো দূষণের মান।
আইকিউ এয়ারের সূচকে ঢাকার বায়ুমান 493। বায়ুর এই মানকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। এটা তো নিত্যদিনের সমস্যাই মনে হয় যে বাসায় যায় যদি কাশ দেই মনে হয় অনেকখানি কফের সাথে আসে, ধুলা আসে। অ্যালার্জি প্রবলেম হচ্ছে এবং আমাদের চুলে মানে শরীরে মুখে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই রাস্তার ধুলা জীবনও পরিষ্কার হইব না, আশাও করি না, যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ। 2024 সালের ডিসেম্বরে এই মান 31 ভাগের বেশি বেড়ে গেছে, আর 2023 সালে এর তুলনায় বেড়েছে 26 ভাগের বেশি। আমরা শুধু গাইডলাইন ভ্যালু দিচ্ছি, কিন্তু আমরা কি করতে হবে সেটা কিন্তু আমরা বলতে পারছি না। তাহলে পলিসির একটা দুর্বল সাইড এটা। আমাদের যে গাইডলাইন ভ্যালুগুলো আছে সেইগুলোর পিছনে কোনো সায়েন্টিফিক কোনো ডকুমেন্টস নাই যে এইটা কিভাবে তৈরি হয়েছে। দূষণ কমাতে বিজ্ঞানসম্মত দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদও দেন তিনি। বৃষ্টি যদি না হয় তাহলে বাতাসে ধূলিকণা বা বিভিন্ন ধরনের নকশাদ গ্যাস বা পার্টিকুলেট ম্যাটার এটার কনসেন্ট্রেশন খুবই বেশি হয়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার, তা দেশের জনগণ মেনে নেবে না বলে জানিয়েছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সংস্কার করার দাবিও জানান তিনি। আর বিএনপি বাংলাদেশের সংস্কারক বলে মন্তব্য করেছেন তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। রবিবার রাজধানীর পল্লবীতে রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মশালা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাষ্ট্র সংস্কারে বিএনপির 31 দফা নিয়ে কর্মশালার আয়োজন করে পল্লবী থানা বিএনপি। এতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নেন বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই সময় মহানগর নেতারা জানান, রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে বিএনপি ঘোষিত 31 দফা দিয়ে সংস্কার করা সম্ভব। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর কোন ধ্বংস করে দিয়েছে, সেই সংস্কার হাত থেকে দেশকে নতুন করে পুনর্নির্মাণের জন্য তারেক রহমান 31 দফা কর্মসূচি দিয়েছেন। বাংলাদেশের আপামর জনগণ এই 31 দফা বাস্তবায়ন হলে উপকৃত হবে এবং বাংলাদেশের উপকার হবে ইনশাআল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশে ফেসিবাদ কায়েম করেছিল। 2014, 2018, 2024 এই পরপর তিনটা নির্বাচনে তারা তাদের মতন করে মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়ে, মানুষের ভোট প্রদানের যে নৈতিক সার্থকতা সেটাকে কেড়ে নিয়ে ফেসিবাদকে কায়েম করেছিল। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি অভিযোগ করেন, সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়া চক্রান্ত চলছে, তা কোনোভাবে দেশের মানুষ মেনে নেবে না। ঐক্যমত্যের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে আমরা আমাদের যে বাংলাদেশের যে চলমান যে সংকট রয়েছে প্রত্যেকটি সেক্টরে আমরা ঐক্যমত্যের ভিত্তিতে আমরা সংস্কার করতে চাই। সংস্কারের নামে আপনারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার যে চেষ্টা করছেন বাংলাদেশের মানুষ এটা কিন্তু কোনোভাবেই মেনে নেবে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে আওয়ামী প্রেতাত্মাদের অপসারণ করতে সরকারের প্রতি আহ্বান জানান আমিনুল হক। আওয়ামী লীগের স্বৈরাচাররা এই সময় এখনো তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে আছে, সংবাদপত্র মাধ্যমগুলোতে বসে আছে। এটা দেখার জন্য গত 17 বছর আমরা কিন্তু আন্দোলন করি নাই, সংগ্রাম করি নাই। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। তারেক রহমানের দেশে ফেরার মতো উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়নি দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন। 2 সপ্তাহ পর যুক্তরাজ্য থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তা বাস্তবায়নে জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন জরুরি বলেও মত দেন সালাউদ্দিন। বিএনপি সবসময় নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানায়, তবে কোনো কিংস পার্টিকে নয় বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমগুলো এবং নির্বাচনের প্রস্তুতি একই সাথে নিয়ে যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে আমরা যেতে পারি সেদিকে মনোযোগ দেওয়ার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। এখনো পর্যন্ত আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন উনি।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক মকবুল হোসেন ও সাইফুল ইসলাম হত্যা মামলায় 4 জনকে মৃত্যুদণ্ড ও 8 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ 3 এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান রবিবার এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের 50,000 টাকা অর্থদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত 8 জনকে 25,000 টাকা করে অর্থদণ্ড সহ অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন উল্লাপাড়া চক পাঙ্গাসি গ্রামের হাসানুর, কাউসার আলী, মোয়াজ্জেম হোসেন রিন্টু এবং জাহিদুল ইসলাম ডালি। দেশের বাইরের খবর। অবরুদ্ধ গাজায় গেল 3 দিনে শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় অন্তত 200 ফিলিস্তিনি নিহত হয়। এদিকে সিরিয়ায় তুর্কিপন্থী এবং কুর্দি বিদ্রোহীদের সংঘর্ষে শতাধিক যোদ্ধা নিহত হয়েছে। অন্যদিকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের স্থাপনা লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনি নিধনে নতুন বছরে গাজা ভূখণ্ডে হামলার গতি বাড়িয়েছে ইসরায়েল। গত 3 দিনে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে শতাধিক বিমান হামলা চালিয়ে নতুন 88 সহ অন্তত 200 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এতে প্রাণহানি 45,800 আর আহতের সংখ্যা ছাড়িয়েছে 1,09,000। সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক সমর্থিত বিভিন্ন গোষ্ঠী ও কুর্দি বাহিনীর মধ্যে লড়াইয়ে শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। এদের মধ্যে তুর্কি সমর্থিত গোষ্ঠীর 85 সদস্য ও কুর্দি সংখ্যাগরিষ্ঠ সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের 16 সদস্য রয়েছেন। এমন তথ্য জানায় যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। অন্যদিকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। সাদা অঞ্চলের উত্তরে হুতিদের 13টি অঞ্চলে অন্তত 36টি অবকাঠামোতে হামলা চালানো হয়, যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে সশস্ত্র গোষ্ঠী হুতিরা। এর জবাব দিতেই ইয়েমেনের একাধিক অঞ্চলে বিভিন্ন সময় হামলা চালায় পশ্চিমা দেশ দুটি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে দেশটির মাও বিদ্রোহীরা। রোববারের সংঘর্ষে 4 বিদ্রোহী এবং 1 পুলিশ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা AFP। এদিকে নতুন করে আবারও উত্তপ্ত ভারতের উত্তর পূর্বের রাজ্য মণিপুর। কুকি সম্প্রদায়ের বিক্ষোভ ঘিরে নতুন করে অশান্তি ছড়ায় কাকপংপিতে। পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন। এরই সাথে শেষ করব মোহনা সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। চিকিৎসা নিতে মঙ্গলবার লন্ডন যাচ্ছেন বেগম জিয়া। গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। বাতিলই থাকছে তারেক রহমানের 4 মামলা। সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে সরকার। আবু সাইদ হত্যায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 71 শিক্ষার্থীর শাস্তি। শেখ হাসিনাকে ফিরিয়ে বিচার নিশ্চিতের দাবি আন্দোলনে আহতদের। এবং আওয়ামী লীগের ভুল নীতির কারণে দেশে বিনিয়োগ করতে পারেনি আরামকো ও স্যামসাং। উপযুক্ত পরিবেশ নিশ্চিতের আশ্বাস অন্তর্বর্তী সরকারের। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।